স্বাগতম ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের দ্বন্দ্বে আইপিএলটা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী 17ই মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের আসর। সেখানে বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার আসলে আইপিএল খেলতে আসবেন না বিভিন্ন সিরিজ এবং টুর্নামেন্ট থাকার কারণে। যারা যারা আসছেন তাদের নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সালমান। সালমান, স্বাগত। ধন্যবাদ। আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে গুজরাট টাইটান্স। তারা কিন্তু বড় একটা ধাক্কা খেতে চলেছে। তাদের মানে বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু আইপিএলের যে দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে, সেখানে কিন্তু যোগ দিচ্ছেন না। কারা কারা আসলে যোগ দিচ্ছেন না আপনার? না, আসলে প্রথমে বলি যে যেই আসলে সিচুয়েশনটা গেল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, যেই যুদ্ধটা আসলে প্রায় লেগে গিয়েছিল, অনেক আসলে সেখানে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট আসলে বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু বোঝা গেছে যে আসলে কতটা সিরিয়াস। পিএসএলও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু লাকিলি দুইটা টুর্নামেন্টই আবার একই দিনে শুরু হচ্ছে। 17ই মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের। এখানে আমরা আইপিএল নিয়ে আসলে কথা বলতে হবে, কারণ আইপিএলে বেশিরভাগ বিদেশি প্লেয়াররা, বড় বড় নামের প্লেয়াররা এখানে খেলছেন। আপনি গুজরাট টাইটান্সের কথা বলছেন, গুজরাট টাইটান্স টপে রয়েছে, কিন্তু এখানে আসলে আমরা কথা বলছি কারণ হচ্ছে এই যে আইপিএলটা যে পুশ হয়ে একটু মানে পিছিয়ে গেল, ফাইনালটা 3 তারিখে হবে, সামনের মাসের জুনের 3 তারিখে। সো সেক্ষেত্রে এর আইপিএলটা কিন্তু আরও আগে শেষ হওয়ার কথা ছিল। সো এরপরে কিন্তু ইন্টারন্যাশনাল সিরিজগুলো শুরু হতো। মানে আইপিএলের জন্য যে একটা ব্রেক থাকে, এই ব্রেকটার পর কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই ব্যস্ত থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেরও একটা সিরিজ আছে, আরব আমিরাত। এই মানে এই দলগুলো আইপিএলে না থাকলেও এরকম কিন্তু আন্তর্জাতিক সিরিজ কিন্তু রাখা হয় না। সো এর আইপিএলের যে টাইমলাইনটা ছিল, তারপরেই কিন্তু আন্তর্জাতিক সিরিজটা শুরু হয়ে যায়। এবার আইপিএলটা একটু পিছিয়ে গেছে, মাঝখানে এক সপ্তাহের একটা বিরতি চলে গেছে। এই কারণে আসলে ঝামেলায় পড়তে হচ্ছে। হ্যাঁ, মানে এমন ঝামেলা যে বন্ধই হয়ে যেত হয়তো, এত তাড়াতাড়ি যে আসলে শুরু হবে সেটাও আসলে কেউ জানতো না। বা এরকমও বলা হচ্ছিল যে এই বছরের শেষের দিকে কোনো উইন্ডোতে হয়তো আইপিএল শুরু হবে, কিন্তু যেহেতু শুরু হয়ে গেছে এখন এই যেই কথা হচ্ছে যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ রয়েছে, যেখানে আসলে আইপিএল এবং ইংল্যান্ড স্কোয়াড, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে তারা একটা ডিলেমার মধ্যে পড়ে গিয়েছে। কারণ 29 তারিখে হচ্ছে এই সিরিজটা শুরু হবে। অলরেডি ইংল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলছে, যেখানে জস বাটলার, জেকব বেথেল এবং উইল জ্যাক্সকে রাখা হয়েছে। এই তিনজনই কিন্তু আইপিএলের সাথেও বাউন্ড। এখন আমরা গুজরাটের কথা বলছি, গুজরাটে কিন্তু তারা টপে রয়েছে, তাদের প্লে অফ খেলবে। তাদের জন্য কিন্তু জস বাটলার খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। এখনও কিন্তু কনফার্মেশন আসলে পাওয়া যায়নি যে তিনি আসলে আইপিএলকে চুজ করবেন নাকি ইংল্যান্ড টিম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে জস বাটলার হয়তোবা ইংল্যান্ডের হয়ে খেলবেন, যেহেতু স্কোয়াডে তিনি কিন্তু আছেন। এইখানে আরেকটা কথা হচ্ছে যে ইসিবি কিন্তু এই ব্যাপারগুলো খুবই স্ট্রং, যে তারা যখন কমিটমেন্ট দেয় যে ন্যাশনাল টিমের হয়ে খেলতে হবে, তখন কিন্তু আসলে অন্য আইপিএলও হোক, আইপিএলের বাদ দিয়েও কিন্তু ন্যাশনাল টিমের জন্য তাদেরকে খেলতে বলা হয়ে থাকে যে তোমরা এটা খেলতে হবে। এখন সেইখানে কতটুকু তারা স্ট্রংলি তাদেরকে ধরে রাখতে পারবে, সেটা আসলে তারাও বলছে যে আইপিএলের সাথে বা বিসিসিআইয়ের সাথে কথা বলবে বিষয়টা নিয়ে। কারণ আপনি দেখবেন যে হ্যারি ব্রুক, তিনি কিন্তু আইপিএলে ছিলেন, কিন্তু তিনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন এবং সেই জন্য কিন্তু তিনি 2 সিজনের জন্য ব্যানও হয়ে গিয়েছেন। সো এই বিষয়টা আইপিএলও কিন্তু খুব কঠিনভাবে দেখে যে আমাকে কমিটমেন্ট দেওয়া হলে সেই কমিটমেন্ট যদি রাখা না হয়, সেখানে এখন সিনিয়রিটি আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। সিনিয়রিটিটা আসলে এটা নর্মাল কোনো সিনিয়রিও না, যেই কারণে হয়তো 2 বোর্ডই একটা মিডল গ্রাউন্ডে আসবে। 2 বোর্ডের আসলে যেটা যার যেটার জন্য আসলে বেনিফিট বেশি হবে সেটাই করবে, এবং প্লেয়ারদের হয়তো চুজ করতে বলা হবে যে তুমি কোনটা চুজ করবে। সেই ক্ষেত্রে জস বাটলার যদি না আসে, সেখানে গুজরাটের জন্য খুবই একটা মানে ধাক্কা, আপনি যেটা বলছেন ধাক্কা হবে। এছাড়াও কিন্তু গুজরাটের কথা যেহেতু বলছেন, শেরফান রাদারফোর্ডও কিন্তু রয়েছেন, যিনি গুজরাটের নিয়মিত খেলে থাকেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনেক সময় নেমে থাকেন। খুবই ভালো ব্যাটিং করেছেন লাস্টের 2টা ম্যাচে, কিন্তু তিনিই পার্থক্য করে দিয়েছেন। হ্যাঁ, সো তিনিও কিন্তু ওডিআই ওয়েস্ট ইন্ডিজের টিমটায় রয়েছেন। সো এই ক্ষেত্রে তারা আসলে ফাইনাল ডিসিশনটা কি নেবে সেটা বুঝতে হবে। যেহেতু আরেকজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন রোমানিও শেফার, তিনি আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন, তিনিও কিন্তু স্কোয়াডে আছেন। সো তার খেলাটাও অনেকাংশে কিন্তু আরসিবিও কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে। সেই ক্ষেত্রে কিন্তু সেটাও সাফার করতে পারে। এছাড়া হ্যারি ব্রুক রয়েছেন এবং জ্যাকব বেথেল রয়েছে। জ্যাকব বেথেলও কিন্তু আরসিবিতে খেলেন এবং তিনি 2টা ম্যাচ খেলছেন, মানে লাস্ট ম্যাচটা তিনি 50ও করেছেন। আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন, তিনি কিন্তু সেফ জোনে আছেন।
হ্যারি ব্রুক। তবে এখানে কিন্তু একটা ভালো একটা বিষয় যে এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো একটা সুবিধা পাচ্ছে, তার যে ক্যারিবিয়ান ক্রিকেটার আছেন তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে তারা কিন্তু খেলতে পারবেন। সুনীল নারায়ণ এবং হচ্ছে আন্দ্রে রাসেল তারা তো নিয়মিত আসলে কেকেআরের প্লেয়ার, তাদের জন্য মানে তারা সবসময় বেশিরভাগ সময় হচ্ছে তারা তো ন্যাশনাল টিমে আসলে অতটা এখন অ্যাক্টিভ না বা খেলছেন না, সো সেই ক্ষেত্রে কেকেআরের জন্য এটা কোনো অসুবিধা হবে না। তবে এখানে উইল জ্যাক্সের কথা বলছিলাম আমি, যে উইল জ্যাক্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে, সো তিনিও কিন্তু একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে ব্যাটে বলে যে কয়েকজন ক্রিকেটার খুবই ভালো পারফরমেন্স করছেন তার মধ্যে কিন্তু তিনি একজন, উইল জ্যাক্স। তিনি মিডল অর্ডারে নেমে কিন্তু ঝড়ো ব্যাটিং ট্যাটিংও করতে পারেন, বল হাতে নিয়মিত উইকেট নিচ্ছেন। যে সময় দেখা যাচ্ছে যে একটা জুটি বড় হয়ে গেছে তখন কিন্তু অধিনায়ক তার হাতে কিন্তু বল তুলে দিচ্ছেন, উইকেটও তুলে নিচ্ছেন। সো তিনি যদি না খেলতে পারেন এটা মুম্বাইয়ের জন্য বড় একটা ধাক্কা হবে। তবে আর একটা ব্যাপার হলো ইংল্যান্ডের স্কোয়াডে আছেন এরকম আরও দুজন ক্রিকেটার আছেন, জফরা আর্চার এবং জেমি ওভারটন চেন্নাই সুপার কিংসের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। জফরা আর্চার রাজস্থান রয়্যালসের একাদশে একদম স্থায়ী। জফরা আর্চারের দল রাজস্থান রয়্যালস কিন্তু খুব একটা ভালো করছে না, তারা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সো যদি জফরা আর্চার যদি না আসেন তাহলে হয়তো বা দলটা খুব একটা এফেক্টেড হবে না। যারা আছে তাদের নিয়ে কাজ চালিয়ে নিয়ে টুর্নামেন্টটা কোনোভাবে শেষ করাই হলো। এখন আসলে বড় প্লেয়ারদের সাথে কমিটমেন্ট থাকে, সেই হিসেবে আসলে টাকা পয়সা ডিলিংসও থাকে। সো আমার মনে হয় যে যেহেতু সম্ভাবনা নেই তেমন একটা বা প্লে অফ থেকে ছিটকেই গেছেন, সো সেই ক্ষেত্রে হয়তো জফরা আর্চারের বিষয়টা ফ্র্যাঞ্চাইজি অত গুরুত্বপূর্ণ দিবে না, যেহেতু ওডিআই টিমে তিনি অলরেডি সুযোগ পেয়ে গিয়েছেন। সো আমার মনে হয় যে জফরা আর্চারের বিষয়টাও হবে না। এবং জেমি ওভারটনের কথা বলছিলেন সিএসকে, তারাও কিন্তু আসলে বাদ। এখানে আসলে যারা প্লে অফের রেসে রয়েছেন তাদের প্লেয়ারের সাথে কিন্তু আসলে কমিটমেন্টটা নিয়ে একটু মানে ন্যাশনাল টিম এবং ক্লাবের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়ে যাবে যে কার সাথে খেলবে। কারণ আইপিএলের প্লে অফ খেলা বা আইপিএলের ফাইনাল খেলাও কিন্তু তাদের কাছে অতটাই ইম্পর্টেন্ট যতটা ইন্টারন্যাশনাল টিমে হয়ে তারা খেলে। এখানে কিন্তু পাঞ্জাব কিংসের একটা খবর অবশ্য দেই। পাঞ্জাব কিংসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে জাভিয়ার বার্টলেট, আজমতুল্লাহ ওমরজাই, মিচেল ওয়েন তারা কিন্তু কনফার্ম করেছেন যে তারা আবার আইপিএলে কিন্তু যোগ দিচ্ছেন। সো পাঞ্জাব কিন্তু এদিক দিয়ে অন্য যেই দলগুলো আছে যাদের একজন বা দুজন করে বিদেশি কিন্তু খেলতে পারবেন না, সেদিক থেকে পাঞ্জাব কিংস কিন্তু অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি মানে পাঞ্জাব কিংসের তো এবার আসলে মোটামুটি ভালোই একটা ফর্মে রয়েছে। সো সেই ক্ষেত্রে এই প্লেয়ারগুলো যদি থাকে, যদিও তারা অনেকটা তাদের যে ভারতীয় ক্রিকেটার আছেন তাদের উপরে বেশি নির্ভর করছে। তাদের ওপেনার দুইজন প্রিয়ান চারিয়া এবং আরেকজন প্রাপসিমরান সিং তারা কিন্তু খুব ভালো করছে, ওয়ান ডাউনে দারুণ ফর্মে আছেন, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন। সো তাদের আসলে খুব বেশি চিন্তার আসলে কারণ নেই। আর এখানে আসলে আরেকটা বিষয় যে আপনি বলছিলেন যে অফ স্ক্রিনে যে চারজন প্লেয়ার কিন্তু দরকার হয়, যে আমরা এটা তো আর বিপিএল না যে বিদেশি প্লেয়ার ছাড়াই নেমে যাবে। সো এইখানে এই একটা রুলস রয়েছে। সো এইখানে আসলে সিচুয়েশনটা তো পুরোটাই অন্যরকম। সো এইখানে হয়তো অনেক কিছুরই ছাড় দেওয়া হতেও পারে যদি বাই চান্স প্লেয়ার না পান, কিন্তু তাদের কাছে আমার মনে হয় যে ব্যাকআপ প্লেয়ার হিসেবে অনেকেই রয়েছেন, তাদেরকে দিয়েও আসলে স্কোয়াড পূর্ণ করা যাবে। সো চারজন যারা যারা ভারতে আসতে রাজি হবে তারা কিন্তু এসে আসলে টিমে ঢুকে যেতে হবে, তাদের জন্য একটা বড় সুযোগ হবে। আর এদিকে সানরাইজ হায়দ্রাবাদের কথা একটু বলি, তাদের দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন, ট্রাভিস হেড এবং হ্যাজেলউড। তারা কিন্তু আইপিএলে আসবেন কি আসবেন না দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। অনেকাংশেই তাদের কাছ থেকে আসলে এই হ্যাজেলউড তো আরসিবি, আচ্ছা প্যাট কামিন্সের কথা বলছি। প্যাট কামিন্স সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন। প্যাট কামিন্সের ম্যানেজার যে আছেন তিনি আসলে ইএসপিএন ক্রিক ইনফোকে জানিয়েছেন যে প্যাট কামিন্স আসলে আইপিএল ব্যাক করতে চান। তাকে এখন আসলে দেখার বিষয় যে তিনি আসলে যোগ দেন কি দেন না, যেহেতু তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা ফাইনাল আছে 11 তারিখে ফাইনাল। সে কারণে তারা আসলে আইপিএল এর পর কিন্তু একটা বিশ্রামে যাওয়ার কথা ছিল, তারপর আসলে তাদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে আইপিএল এর টাইম শিডিউলটা একটু এলোমেলো হওয়ার কারণে। প্যাট কামিন্সের জন্য আসলে অতটা হয়তো হবে না, কারণ তার দল কিন্তু প্লে অফের রেসে মানে নেই, খুব একটা ভালো পজিশনে নেই, একদমই নিচে, তারা বাদ পড়ে গেছে। সো সেইখানে যেই কয়টা ম্যাচ রয়েছে হয়তো মানে ওইভাবে সিরিয়াসলি যদি নাও খেলে বা 3 তারিখ পর্যন্ত তো আসলে তাদের থাকতে হবে না, বা প্লে অফের আগেই তারা চলে যেতে পারবেন। সো সেই ক্ষেত্রে তিনি যদি আসেও বাকি ম্যাচগুলো খেলতে, আসলে মনে হয় না আমার কোনো সমস্যা হবে, তার একটা প্র্যাকটিসের মধ্যে তিনি থাকবেন। সো এই মানে একটা এরকম গ্যাপ আগেও একবার মনে হয় পড়েছিল আইপিএলে, কিন্তু কোভিডের টাইমে সময়। সো
এইবার গ্যাপটা নিয়ে আসার পরে আসলে দেখা যাবে যে রিদমটা কে কীভাবে ধরে রাখতে পারে। একটা মেন্টাল ব্লক রয়েছে, কারণ আপনি দেখবেন যে পিএসএলে যারা রয়েছেন, পিএসএলও কিন্তু শতাধিক রয়েছে, অনেক বিদেশি প্লেয়ারই কিন্তু আসলে এখনও কিন্তু আমরা জানি না যে কে কে যাবে। আমাদের রিশাদ রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, তাদের ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে সামনে। সো তারাও কি ব্যাক করবে না সেটা নিয়েও কিন্তু আমরা এখনও কনফার্ম করতে পারিনি। সো সেক্ষেত্রে পিএসএলের বিষয়টাতেও কিন্তু এরকম বিদেশি প্লেয়ারদের আসলে কে কে যাবে না যাবে সেটা নিয়ে হয়তো আমরা পরে আরও আপডেট দিতে পারবো। এবছরের মাঝামাঝি কিন্তু গ্লোবাল সুপার লিগ আছে, এটা নিয়ে একটা খবর আসলে দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। সেখানে কিন্তু বাংলাদেশ থেকে গতকালকে কনফার্ম করা হয়েছে গ্লোবাল সুপার লিগ থেকে যে রংপুর রাইডার্স কিন্তু অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে যারা চ্যাম্পিয়ন তাদের আসলে অংশগ্রহণের কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি যে ফরচুন বরিশাল তারা অংশ নেবে কিনা। যদি রংপুর রাইডার্স অংশ নেয় তাহলে কিন্তু হোবার্ট হারিকেন্সের সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। বিবিএল চ্যাম্পিয়ন। সো রিশাদ, আমরা এটা নিয়ে কিন্তু আগেও আলোচনা করছি, রিশাদ আসলে কার হয়ে খেলবেন, কারণ হোবার্ট হারিকেন্সও কিন্তু রিশাদকে আবার চাচ্ছে যে তাদের হয়ে খেলুক। এবং রিশাদ যদিও বরিশালের, কিন্তু তিনি কিন্তু রংপুরের হয়ে খেলেছিলেন যখন গ্লোবাল সুপার লিগটা হয়। আবার রংপুরের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে রিশাদকে তারা কিন্তু রিচ করবেন, যতটুকু রিশাদ যদি অ্যাভেলেবল থাকেন তাহলে রংপুর কিন্তু তাকে নিয়ে গ্লোবাল সুপার লিগে যেতে চান। এরপরে যদি আবার বরিশাল বলে যে আমরাও খেলবো, তখন কিন্তু আবার রিশাদ 3 টিমের হয়ে এখন আসলে দেখার বিষয়। আমার মনে হয় যে দেশীয় ফ্র্যাঞ্চাইজিতেই তিনি খেলবেন, যদি না হলেও যেহেতু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন তারা আসলে ডিজার্ভই করে এই প্লেসটা। কিন্তু যদি বরিশাল যায় আমাদের জন্যই ভালো, আমাদের বিপিএল থেকে 2টা টিম থাকবে। সো সেক্ষেত্রে আমি আশা করব যে যেহেতু এরকম সিস্টেম করাই আছে, আপনি একটা টিমে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি অলরেডি আসলে কোয়ালিফাই হয়ে যান। সো এছাড়া আপনার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদেরকে ইনভাইট করাটাও আসলে তাদের একটা টিম বাড়লো, সেখানে তো টুর্নামেন্টের পরিধিটাও বাড়বে। সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার্স যদি এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হতো তাহলে হয়তো গ্লোবাল সুপার লিগের এতটা চিন্তা ভাবনা করতে হতো না, একটা দলই খেলতে পারতো। কিন্তু সো আমার মনে হয় যে রিশাদ হোসেন যদি হোবার্ট হেরিকেন্সের হয়েও খেলেন সেটা আসলে খুব একটা খারাপ হবে না, যেহেতু একটা বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে রিশাদ হোসেন কিন্তু পিএসএল এ খেলছিলেন, খুবই ভালো বল করছিলেন, একটা মোমেন্টে কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন টুর্নামেন্টে। সো দেশের বাইরে খেলে যে ভালো করেন রিশাদ সেটা কিন্তু আবার কিন্তু প্রমাণ হয়েছে। সো আমার মনে হয় যে ভালো করতেই পারেন, যে কোনো টিমের হয়ে খেললেই ভালো করবেন। আসলে যতদিন পিএসএলটা আসলে রিজিউম হলো, পিএসএলটা যে রিদমে যাচ্ছিল, নাহিদ রানাকে আসলে আমরা দেখতে পারিনি পিএসএল এ এই অ্যাক্সিডেন্টের জন্য। সো পিএসএল এর যেরকম রিদমে ছিল তিনি, আমি আশা করব যে গ্লোবাল সুপার লিগে যেই টিমে হয়ে খেলেন সেই রিদমেই খেলবেন। এবং পিএসএল যদি আবার যেহেতু আবার কন্টিনিউ হচ্ছে, আমরা আসলে দেখবো যে পিএসএল এ তিনি আবার জয়েন করেন কি করেন না। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।